খুব দুর্ভাগ্য, আমরা ক্রমশ আমেরিকার কাছে মাথা নিচু করে ফেলছি। আমেরিকাতে নিশ্চয়ই আমাদের দেশ থেকে কোটি কোটি টাকার পণ্য রপ্তানি হয়, যেটাকে বাঁচানো দরকার। আমি বুঝি এটা, কারণ আমাদের দেশ থেকে টেক্সটাইল, জুয়েলারি, এগুলো সব আমেরিকার বাজার সব থেকে বড় ক্রেতা। সেখানে চাপ আছে একটা, যে আমেরিকার সঙ্গে দুশ্মনী করলে আমাদের দেশের বাণিজ্যে বিরাট ক্ষতি হয়ে যাবে। কারণ আমেরিকার বাজারে যত পণ্য খরিদ হয় সেটা পৃথিবীর আর কোনো দেশে খরিদ হয় না। কিন্তু তার পাশাপাশি এতদিন ধরে আমরা যেটা মেনে চলেছি, যে আমরা স্বাধীন দেশের স্বাধীন পররাষ্ট্র নীতি, যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক অটোনমি, নিয়ে চলবো আমরা। আমার দেশের প্রয়োজন রাশিয়া থেকে সস্তা তেল কেনা, কারণ আমার দেশের মানুষকে সস্তায় তেল দিতে হবে। এটা তো আমাদের দেশের স্বার্থ রক্ষিত হবে। এটা থেকে আমরা সরে এলাম কেন? এটা তো প্রথম প্রশ্ন আমার। ট্রাম্প কেউ সর্বেসর্বা নয়। ট্রাম্প দুনিয়ার শেষ কথা বলবে না। ট্রাম্প ইরানের কাছে ঝাড় খেয়ে সিধা হচ্ছে। দেখুন তাকিয়ে, ইরানের হুঁক নিতে পারছে না ট্রাম্প। হ্যাঁ, কত ক্ষমতা থাকা সত্ত্বেও ইরানকে ধ্বংস করে দিবে, এত বোমা পড়ছে, কিন্তু ইরানকে ঠেকাতে পারছে না। সেই জায়গায় ট্রাম্পকে যেন প্রয়োজনের অতিরিক্ত ভয় পাচ্ছে, প্রয়োজন অতিরিক্ত তার কাছে মাথা নিচু করছে। আমরা কেন? ভারত মহাসাগরে এসে কেউ ইরানের একটা জাহাজ ধ্বংস করে দিল, সেই জাহাজটা আমাদের দেশে এসেছিল আমাদের আমন্ত্রণে, আমরা কিছু বললাম না, চুপ করে থাকলাম। কি হচ্ছে এগুলো? আমরা বলছি মৃদু স্বরে কেন? এই আমেরিকাকে ইন্দিরা গান্ধী এই ভারত মহাসাগরে সপ্তম নৌবহর নিয়ে এসে যখন ধমকাচ্ছিল, তখন তাকে বুঝিয়ে দিয়েছিল এটা ভারতবর্ষে গেলে চমকে লাভ নেই। আমি বাংলাদেশ দখল করার ইতিহাসের কথা মনে করে দিচ্ছি। পাকিস্তানের মাজা ভেঙে বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ইন্দিরা গান্ধী। ফারাকটা দেখুন আপনারা। দেখুন, এই এই যে বিচারাধীন যেগুলো আছে, তারা নাম তুলতে পারবে নমিনেশন ফাইল করার শেষ দিন পর্যন্ত, সেটা অন্য জিনিস। কিন্তু অনিশ্চয়তাটা কি করে কাটবে? গ্যারেন্টি কি আছে যে নমিনেশন করার শেষ দিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে? এত তো বিচারক এসছেন, আপনারা কি পারবেন? সে গ্যারেন্টি কি দিচ্ছে? যদি সেটা না পারেন, তাহলে কি ভোট পিছানো উচিত নয়? আমি তো ভোট পিছিয়ে, যতক্ষণ পর্যন্ত তারা বিচারাধীন যারা আছে এই সমস্যার নিষ্পত্তি না হয়, ততক্ষণ পর্যন্ত ভোট দেওয়ার, ভোট ডাকার, নির্বাচন করার কোনো মানেই হয় না বলে আমি মনে করি। সরকারি অনুদানে দেখুন, যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রাম করার অধিকার আছে, এটা আমি জানি। আর নির্বাচনের সব পার্টি প্রোগ্রাম করবে, সেটা যদি বিজেপি কেন, আমরাও করব। আমাদের তো গতকাল জয়নিং ছিল সালারে, সেখানে একই জিনিস করেছে পুলিশ। আমাদের সমর্থকদের বা যারা জয়েন করবে তাদের আসতে দেয়নি। যারা জয়েন করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে তৃণমূলের টিকিটে যারা জিতেছে তারা যদি কংগ্রেসে যোগদান করো, তাহলে বাড়ি ঘরে হামলা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, কালকে কোনো পুলিশের গার্ড ছিল না ওখানটায়, পুলিশ উস্কিয়েছে ওখানটায় যাতে ঝঞ্ঝাট হয়। টিএমসির লোকেরা হিম্মতে কুলায়নি, তাই ঝঞ্ঝাট করেনি। পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে তৃণমূলের মস্তান বাহিনী তারা নিয়োগ করে সেখানটায় যাতে কেউ আমাদের সবাই আসতে না পারে, তার জন্য তারা কাউকে চেষ্টা কোনো ত্রুটি রাখেনি। সকলের ক্ষেত্রেই হচ্ছে, বলার কি আছে? সকলের ক্ষেত্রে হচ্ছে ওই জিনিস। কংগ্রেসের উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। কংগ্রেসের লোকদের কুচবিহারে মাদক কাছে জড়িত করছে বহরমপুরের কংগ্রেসের নেতাদের। তারা যে সে নেতা না, ইলেকটেড মেম্বার, তারা শিডিউল কাস্টের চেয়ারম্যান। একই জিনিস করছে, কারণ ঠিকা নিয়েছে এখানকার পুলিশ তৃণমূলকে জিতাতে হবে, ব্যাস। তৃণমূলের অফিসের সামনে গত পরশু থেকে বামীদের ধর্ণা চলছে। ভোটের স্বার্থে বিজেপি এবার কি অবস্থান নেবে? মানে এই যে বিজেপি কি নেবে বিজেপি জানে। বিজেপি তার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু করছে দেখতে পাচ্ছে না। বিজেপি কি অবস্থান হয়েছে না বিজেপি জানে। আমরা প্রতিবাদ করছি আমাদের মতন করে, বিজেপি কি করে বিজেপি জানে। বিজেপি কি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে পারে বলে মনে হয় আপনাদের? আজ থেকে কলকাতায় সেবাশ্রয় শিবির শুরু করছে। কলকাতায় স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র মিলে প্রায় 165টা রয়েছে, তারপরেও এই সেবাশ্রয় ক্যাম্প। এটা সেবাশ্রয় করছে খোকাবাবুকে খুশি করার জন্য। খোকাবাবুর মন্ডল সেবাশ্রয়, খোকাবাবুর মাধ্যমে টিএমসি থাকতে চাইছে। দিদি লাত মেরে দিয়েছে ওখানকার সিনিয়রদের কথাতে, খোকাবাবু তার লাত মারেনি। খোকাবাবুকে ধরে খোকাবাবুর লাইন দিয়ে, মানে কট লাইন দিয়ে ঢোকার চেষ্টা করছে। সেবাশ্রয় হচ্ছে খোকাবাবুর ড্রিম প্রজেক্ট, স্বপ্নের পরিকল্পনা। সেখানে খোকাবাবু খুশি হবে। ডাক্তার, তানাওয়ার এত বড় নাম, সে যদি যায় খোকাবাবু খুশি হবে। খোকাবাবুকে খুশি করতে
এদের এই প্রক্রিয়া যদি একটা টিকিট পেয়ে যায় তাহলে টিকে থাকা যাবে। খোকাবাবু বলেছে দেখছি দেখবো, দিদি বলছে আমি না থাকলে কিছু হবে না। খোকাবাবু বলছে নতুন প্রজন্ম নিয়ে এসো, দিদি বলছে না যারা পুরনো ছিল তারাই থাকবে। এই তো খেলা চলছে। দেওয়ায় খুব হাসি থেকে ও উড়েছে সৌকাত মোল্লার উপরে ফুরফুরায় কি এবার কোন গাড়ি না, দিদি তো এটাই করে, মুসলমানদের মধ্যে বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভাজন, সাধারণ বাঙালি আর গ্রেটার কুচবিহারের বাঙালির মধ্যে বিভাজন। দিদি এইটাই চাল কাজ করে। ফুরফুরার তোহাসের দিকে এর আগে দিদি দিদি করতো, তখন খুবই খাতিরদারি ছিল। এখন আর দিদি দিদি করছে না, সমালোচনা করছে, তার ক্ষমতাটা কেড়ে নিতে হবে, তাই ময়দানে নেমে গেছে। বিজেপি শারীরিক অসুস্থতাই কি কারণ নাকি কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেনি বলে চাপের কাছে ইস্তফা আনন্দ নতুন রাজ্যপালও নিয়োগ হয়ে গেল কালকে কে? আনন্দ বলতে ও ইস্তফা না না, এগুলো তো স্ক্রিপ্টেড, মানে এগুলো হবারই কথা ছিল, সেটাই হলো। এর আগে যেমন উপরাষ্ট্রপতি ধনখড়কে হয়েছিল, সেখানে সেটাই হলো। একে একে দিয়ে পুষাচ্ছেন, তাই হয়েছে। আর যাকে নিয়ে এসে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, আপনারা জানেন। তো সেই জায়গাটাই এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, রাষ্ট্র শাসক আমি কি করে বলবো, কিন্তু কথা হচ্ছে যে যদি নির্বাচন, আমার বক্তব্য অন্য জায়গায়, যদি নির্বাচনের তালিকা সম্পূর্ণ না হয় তাহলে ভোট করবার কোনো মূল্য থাকে না, ভোট করবার কোনো বৈধতা থাকে না। লক্ষ লক্ষ মানুষ যদি, লক্ষ লক্ষ ভোটার যদি, একদিকে নির্বাচন কমিশন আর দিকে রাজ্য, এই দুয়ের সংঘাতে যদি তাদের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখানে ভোট হওয়াটাই বৈধ নয় বলে আমি মনে করি। তাই আমি দাবি করেছি যে যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হচ্ছে, ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। এটা আমার খুব দায়িত্ব নিয়ে এই বক্তব্যটা আমার পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রীর চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। যাদের আজকে ভোটার লিস্টের নাম উঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। এ কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমার নাম না উঠবে ততক্ষণ আমি লড়াই করব, এবং ভোটার লিস্টে সকলের শেষে আমার নাম তুলব। বলেছিল কিনা বলুন? ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতি কার? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বর বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ, আমি ধর্ণা দিয়ে ওদেরকে ম্যানেজ করবো, এই তো গল্প। আর একটা ঘটনা বলি আপনাদের, এই ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণের জন্য 6 ডিসেম্বর দিন স্থির করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার। আমরা তার বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম দিন আরো বাড়াও, যতক্ষণ পর্যন্ত না সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হচ্ছে। দিন বাড়ানো হলো 3 মাস। আমি জানতে চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, কত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হলো, কত ওয়াকফ সম্পত্তি এখনো নথিভুক্ত হলো না? বাংলার মানুষকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হবে, রমজানের মাস পবিত্র মাস, এবং ওয়াকফ সম্পত্তি সেটা হচ্ছে যে মুসলমান সমাজের কাছে একটা পবিত্র সম্পত্তি। সেই সম্পত্তি কটা নথিভুক্ত হলো, কটা নথিভুক্ত হলো না, কটা বাদ গেল, কোথায় থাকলো, সমস্ত তথ্য রমজানের মাসে বাংলার সংখ্যালঘু মানুষের কাছে প্রস্তুত করুক বাংলার মুখ্যমন্ত্রী। ঢপের কীর্তন করলে হবে না। রমজান এই ওয়াকফ নিয়ে কোনো আলোচনা থাকলো না, স্বাস্থ্য শিক্ষা রুটি রুজি নিয়ে কোনো আলোচনা থাকলো না, এসআইআর আর এসআইআর নয়, এসআইআর হ্যাঁ এসআইআর না, এই গল্প চলছে। আমাদের কি হবে? তুমি তো নাম টাম লিখে নিয়েছো ভাই, বুদ্ধিমান করে। মানুষকে বলেছিলে যে আমি শেষে নাম তুলবো, সব থেকে আগে নাম তুলে নিয়েছো তুমি। 7 সিয়ানের 1 সিয়ানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে যা বলবে তার উল্টোটা করবে। এখন ধর্ণা দিয়ে নকড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে। আবার দেখবেন একের দিনে তো খাবেও না কায়দা করে।
এসব নাটক শুরু হয়ে গেছে বাংলায় এখন। যুক্তরাষ্ট্রীয় ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল ও পুরো গভর্নমেন্ট করতো, তাহলে কি রাজনৈতিক স্বার্থ করে না, এটা একটা ক্যামাফ্লেজ করেছে, মানে আরো 9টা রাজ্যে পরিবর্তন করে বোঝাতে চাইছে যে আমরা সব জায়গায় করছি, তার মধ্যে বাংলাও পড়ে গেছে। এটা আরেকটা ঢপের কীর্তন। বিষয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বা জানানোর প্রয়োজন, কিন্তু সবটাই এক দফা। তাহলে কি এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগ সাংবিধানিক রীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত অমূলক নয়? দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় নিশ্চয়ই ইনফর্ম করা তো উচিত, আমি এটাই জানি, রাজ্যকে তো বলা উচিত, এটাই জানি। এখন কে সত্যি বলছে জানি না। ওদিকে অমিত শাহ সে বলছে রাজ্যকে ফোন করে কথা বলেছি, দিদি বলছে আমাকে একটু কিছু বলেনি, তু তু মাই মাই খেলা চলছে, মাঝখানে রাজ্যপাল বদলে গেলেন, এটা আমরা দেখতে পাচ্ছি।